প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি শাহনাজ বিশ্বাসী ইয়াসমিন। দর্শক, আপনারা জানেন প্রতিদিন আমরা এই অনুষ্ঠানে দিনের গুরুত্বপূর্ণ যে খবরগুলো আছে সেখান থেকে দু তিনটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি, এবং এই আলোচনা এবং বিশ্লেষণ করার জন্য পুরোটা সময় জুড়ে আমাদের সাথে একজন অতিথি থাকেন স্টুডিওতে, আর প্রত্যেকটা বিষয়ের জন্য একজন করে জুমে অতিথি থাকেন আমাদের সাথে আলোচনা করার জন্য। আজকেও আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হলো বিএনপির আন্দোলন, লিফলেট বিতরণ। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। দিনে এই নিউজটি নিশ্চয়ই আপনারা সারা দিন জুড়ে দেখেছিলেন যে বিএনপি লিফলেট বিতরণ করছে। এখন যে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে, নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য। অন্যদিকে এই বিষয়টি নিয়ে বিএনপির একটি দূরভিসন্ধি বলছে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব শুরুতেই, এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে জুমে যিনি থাকবেন অধ্যাপক ডক্টর কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে। আমরা প্রথম আলোচনার বিষয়তে চলে যাচ্ছি। এরপরে এখন আমি যাব হলো আমাদের যিনি স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর সাদিকুল আরিফিন, সাবেক উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়, একই সাথে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক বিভাগের অধ্যাপক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনার কাছে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আলোচনা যাচ্ছি অধ্যাপক ডক্টর সাদিকুল আরিফিন, আপনাকে দিয়ে শুরু করছি। আমাদের প্রথম বিষয়বস্তু হলো বিএনপির আন্দোলন, লিফলেট বিতরণ। আপনি শুনেছেন বিষয়টা। এই কারণেই আমাদের আলোচনা মানে এই প্রথমেই আমরা আলোচনার বিষয়বস্তু রেখেছি যে বাংলাদেশের মানুষ তো স্বাভাবিকভাবে রাজনৈতিক সচেতন, রাজনীতিকে উৎসব মনে করে উদযাপন করে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড। আমরা 7 জানুয়ারি নির্বাচনের আগে এবছর দেখেছি 14-18 নির্বাচন তো একরকম হয়ে গিয়েছে। বিএনপি না আসে নাই, সেটা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট ছিল, ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে দুই রাজনৈতিক দলের কাছেই। এই 24 সালের নির্বাচন যখন আসলো, এই নির্বাচনে বিএনপি আসবে না প্রথম বলল পরিষ্কার করে। এরপর মানুষ যাতে ভোট না দেয় এজন্য এই লিফলেট বিতরণ প্রসঙ্গটা এই জন্য আজকে আমরা রেখেছি যে 7 জানুয়ারি নির্বাচনের আগেও আমরা দেখেছি বিএনপি লিফলেট বিতরণ করছে যাতে মানুষ ভোট না দেয়। বা মানুষ ভোট দিল, 7 জানুয়ারি নির্বাচন হলো, সরকার গঠন করলো, 4 মাস সরকার শেষ হয়ে গেল, এখন মানে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সরকারের জন্য। সেই 7 জানুয়ারি নির্বাচনের পর প্রথমবারের মতো স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে সারা দেশ জুড়ে। 8 মে যে নির্বাচন হলো, তারপরে দ্বিতীয় দফায় নির্বাচন হতে যাচ্ছে এই যে কিছুদিন পরেই। সেক্ষেত্রে আবার বিএনপি তাদের সেই 7 জানুয়ারি নির্বাচনের আগের সেই শুরু করেছে, তাদের এক্সারসাইজ শুরু করেছে, তারা আবার লিফলেট বিতরণ শুরু করেছে। জনাব ডক্টর সাদিকুল আরিফিন, মানে রাজনীতিতে এই ধরনের চর্চা আপনি কিভাবে দেখছেন? এইটা রাজনৈতিক দল বলতে বাংলাদেশে স্বাভাবিকভাবে প্রথমেই নাম আসবে আওয়ামী লীগ, বিএনপি নির্বাচনে আসছে না। এটা আসলে নির্বাচনে না আসে রাজনৈতিক দলগুলো গণতন্ত্র চর্চা কিভাবে হয় এটার একটা ব্যাখ্যা আছে, না এসে করছে, এবং তারা নির্বাচনে না আসার জন্য মানুষকে লিফলেট বিতরণ করছে। এটা নিয়ে একটু আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি জনাব। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশে রাজনৈতিক দল সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগ আছে, তারপরে বিএনপি আছে যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাও আছে, এরপরে আরও অন্যান্য দল আছে, জাতীয় পার্টি আছে, আরও অনেক দল, বামপন্থী দলগুলো আছে, সাধারণ দলগুলো আছে। রাজনৈতিক দলগুলোর মূলত চর্চাটা হলো গণতান্ত্রিক চর্চা, বা যদি বামপন্থী দলগুলো হয় তাদের মতাদর্শ চর্চা করা। বাংলাদেশের সংবিধানে যে ধারাবাহিকতার বিষয়টি রয়ে গেছে এবং যেখানে গণতান্ত্রিক চর্চাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাংবিধানিক ধারাবাহিকতা রাখতে হলে গণতান্ত্রিক চর্চার কোনো বিকল্প নেই। আর গণতান্ত্রিক চর্চা করতে গেলে নির্বাচনগুলো যথাযথভাবে নির্দিষ্ট সময়ে অন্তর সুষ্ঠুভাবে হওয়া প্রয়োজন। এখন এই প্রেক্ষিতে যদি আমি এক কথায় বলি যে আজকে বিএনপি নির্বাচনে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ যদি করে, ভোট না দেওয়ার জন্য যদি লিফলেট বিতরণ করে, তাহলে সে আঘাতটা কোথায় আসছে? গণতান্ত্রিক চর্চায়, সাংবিধানিক ধারাবাহিকতা স্থগিত করা, বাধাগ্রস্ত করা? তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি একটা রাজনৈতিক দলের কাছ থেকে? যদি এদেশে অনেকবার সংবিধান স্থগিত হয়েছে, প্রথম বাংলাদেশের সংবিধান স্থগিত হয়েছে 1975 সালের 15ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাদের হত্যার মধ্যে দিয়ে। এরপরেও
সামরিক শাসন সহ অনেকবার সংবিধান স্থগিত হয়েছে, গণতন্ত্র রুদ্ধ হয়েছে। তাহলে আমরা এখন যে অবস্থায় আছি, আজকের বিশ্ব যে অবস্থায় আছে, সেই জায়গাটা থেকে যদি আমরা এখন আলোচনা করি, আমরা যদি চিন্তা করি যে প্রতিটি দেশ গণতান্ত্রিক চর্চায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সংবিধান সমুন্নত রেখে, সাংবিধানিক ধারাবাহিকতা রেখে তাদের নির্বাচন হচ্ছে, গণতন্ত্রের চর্চা হচ্ছে। হ্যাঁ, নির্বাচন ভালো মন্দ আছে, নির্বাচনে সহিংসতা আছে, প্রাণহানি আছে, নির্বাচনে ক্ষতিগ্রস্ত আছে, এইগুলো যেমন গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। পাশাপাশি নির্বাচনটি যেটা যথাসময়ে যথাযথভাবে হয় সেইটার সবচেয়ে গুরুত্ব দিতে হবে গণতান্ত্রিক চর্চার অব্যাহত রাখার জন্য। এই জায়গাটাতে আমার প্রশ্ন, এই দায়িত্বশীল দল বিএনপি তো একটা দায়িত্বশীল দল, বিএনপি বাংলাদেশে কয়েকবার দেশ শাসন করেছে, তো সেই দলটির কি লক্ষ্যটা কি? তাদের সংবিধানকে স্থগিত করে দেয়া, গণতন্ত্র চর্চাকে রুদ্ধ করে দেয়া, তা নাহলে গণতন্ত্র বিমুখ করে ফেলছে বলে আমি মনে করছি এই নির্বাচনে বা ভোট নিজেদের না যাওয়ার লিফলেট বিতরণ করে। জনাব সাদিকুল আরিফিন, আপনার কাছে আমি ফিরছি। আপনার একটা প্রশ্ন, আঘাতটা কোথায় আসছে এটা নিয়ে আপনার কাছে আমি আবার ফিরছি। আমি একটু ঘুরে আসছি ডক্টর কামরুল হাসান আপনার কাছে। একই প্রশ্ন আপনার কাছেও অধ্যাপক ডক্টর কামরুল হাসান, আসলে এই রাজনৈতিক চর্চাকে আপনি কিভাবে দেখছেন? নির্বাচনে আসছে না, লিফলেট বিতরণ করছে, মানুষ যাতে ভোট না দেয়, কি হচ্ছে আসলে? রাজনৈতিক দলগুলোর কাছে মানুষ কি আশা করছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক সহ যারা শুনছেন। মূলত একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিএনপি সহ 63-64টি দল, আঞ্চলিক এবং আন্তর্জাতিক মহল, মানবাধিকার সংস্থা, জাতিসংঘ সহ সবাই কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটু কনসার্ন ছিল এবং সর্বশেষ একটা সংলাপেরও চেষ্টা করা হয়েছিল শর্তহীন, কিন্তু সেটা আর সংগঠিত হয়নি। আমরা দেখলাম যে নির্বাচন আসলে সর্বশেষ 24-এ এককভাবেই হয়েছে, এতগুলো দলকে বাদ দিয়ে। এবং তার পিছনে আসলে কারণ যেটা, সেটা তো আমরা সবাই জানি। 18তে অভিযোগ আছে আসলে সঠিক সময়ে নির্বাচন হয়নি, রাতে হয়েছে। 14 সালে আমরা দেখেছি 2013 ডিসেম্বরে সুজাতা সিং যখন এসছেন, সাবেক ভারতের রাষ্ট্র সচিব, এরশাদ সাহেবকে কিভাবে বাধ্য করলেন নির্বাচনে আসতে। এইসব জায়গায় অর্থাৎ নির্বাচনটা আমাদের হয়ে গেছে কি, অনেকগুলো দল দাঁড়ায় কিন্তু নির্বাচনের এই সিদ্ধান্ত গ্রহণ করে দেশের বাইরে আঞ্চলিক এবং আন্তর্জাতিক মহল। তো সেখানে যে কারণেই হোক, দেখা নানানজন নানান ভাবে দিবে। 2014, 2018 এবং 2024 তো হচ্ছে এথেন্স থেকে যদি শুরু করে ঢাকা পর্যন্ত আসি, এরকম অদ্ভুত গণতান্ত্রিক সিস্টেম পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কার হয়নি। যেহেতু আওয়ামী লীগের গঠনতন্ত্রই আছে যে দলের বিপক্ষে যদি দাঁড়ায় তাহলে দলের সদস্য পদ থাকে, তাহলে প্রায় 60 জনের মতো এমপি তারা আওয়ামী লীগের সদস্য থাকতে পারছে না, তারা বিরোধী দলে আছে। এরকম একটি অদ্ভুত একটা পরিস্থিতি, একটা সংসদ তৈরি হয়েছে। এর কারণ হলো আসলে সকল দল নির্বাচন করছে না, শাসক দল আসলে যে কাজটা করছে সেটা হচ্ছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফেলছে। এবং অভিযোগ আছে, আপনি দেখুন, আমরা তো উপনির্বাচনও দেখেছি, এটা আমি প্রায়ই বলি। 2023-এ আমরা দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়া এবং লক্ষ্মীপুরের উপনির্বাচন, যেখানে সরকার পরিবর্তন নির্বাচন না, সেখানেও দেখা যাচ্ছে জাতীয় পার্টি, জাকের পার্টির খুব দুর্বল প্রার্থীর বিরুদ্ধে ভোট ডাকাতি হচ্ছে। একজন বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী 1 মিনিটেরও কম সময় 1/2 শতাধিক ভোট দিয়েছে এবং নির্বাচন কমিশন এটাকে নির্বাচন হিসেবে গ্রহণ করছে। জামালপুরে দেখেছি আমাদের এক কমিশনার সাহেব বলছে সকলের উৎসাহের সাথে আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে, যিনি আসলে হবেন হচ্ছে কমিশনার। এরকম একটি অবস্থায় যেখানে নির্বাচন কমিশনের উপর আস্থা রাখা যাচ্ছে না, সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে, একাধিক নির্বাচন ইনক্লুসিভ করতে ব্যর্থ হয়েছে, সেরকম নির্বাচনে 24-এ বিএনপি আসেনি, 62টি 63টি দলকেও তারা আসলে সম্পৃক্ত করতে পেরেছে। তারা নির্বাচন বর্জন করার যে আহ্বান দিয়েছে, 90%-এরও বেশি মানুষ, 95 অনেকে বলে বাংলাদেশ আওয়ামী লীগেরও সমর্থন। জনাব কামরুল হাসান, নির্বাচনে কোন দল আসবে কি আসবে না, এটার দায়িত্ব কি অন্য রাজনৈতিক দলের, নাকি যার যার নিজস্ব দায়িত্ব যে গণতন্ত্রের রক্ষার জন্য? একদম ঠিক বলেছেন। দেখুন, নির্বাচনে আসবার জন্য একটা পরিস্থিতির প্রয়োজন হয়, যে যিনি রিটার্নিং অফিসার হবেন তিনি কোনো একটি দলের পক্ষে কাজ করবেন, রাষ্ট্রযন্ত্র কোনো একটি দলের বিরুদ্ধে ব্যবহার করবেন। এই 28শে অক্টোবর যে ঘটনাটি ঘটলো, আমি জানি উভয়েরই কম বেশি দোষ থাকতে পারে,
একটি দলে 20 থেকে 25,000 নেতা কর্মীকে জেলে পুরানো হলো, অন্য দলের একজনকেও অ্যারেস্ট করা। তাহলে এরকম একটি রাষ্ট্র ব্যবস্থায় দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে না, এটা সম্ভব না। বাংলাদেশ আওয়ামী লীগ তো সেই জন্য 96 সনে বিএনপির কথা শুনে জামাত জাতীয় পার্টিকে নিয়ে যারা পণ্যে আন্দোলন করে বিএনপিকে বাধ্য করেছে একই বছর আরেকটি নির্বাচন আয়োজন করবার জন্য। ফলে এই নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এই দাবি আওয়ামী লীগের, জামাত ইসলামের। বিএনপি এখন যে আন্দোলনটা করছে আওয়ামী লীগের দেখানো পথেই করছে। এবং আমি মনে করি যে যেহেতু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, জনগণকে আসলে সকল দলের অংশগ্রহণে একটা গ্রহণমূলক নির্বাচনে আনতে হলে অহিংস আন্দোলনের পদক্ষেপ হিসাবে লিফলেট বিতরণের মতো একটা অসাধারণ কাজ আমি আর দেখি না। কারণ লগি বৈঠা কিংবা বিএনপির যদি আগুন সন্ত্রাস আপনারা সরকার দল অভিযোগ করছে, সেটার চেয়ে লিফলেট বিতরণ কি অনেক ভালো নয়? আমরা একটা ইনক্লুসিভ নির্বাচনের দিকে যেতে চাই এবং সরকার অবশ্যই বাংলাদেশের ইনক্লুসিভ নির্বাচন দেশের মানুষের চাই। অধ্যাপক ডক্টর কামরুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। জাস্ট এই বিষয়ে 1 মিনিট কথা বলার যদি আপনি একটু কাইন্ডলি বলেন যে উনি যেটা বলছিলেন যে আওয়ামী লীগের বিএনপির এখন আন্দোলন আওয়ামী লীগের পথেই হাঁটছে। উনি যে কথাগুলো বক্তব্য রাখলেন, এই বক্তব্যগুলো বিএনপি দেয়। যেমন উনি বললেন নির্বাচনে 10% ভোটের কথা বললেন, উনি বললেন যে 20-25 হাজার কর্মী অ্যারেস্ট হয়েছে, উনি সেই 14 সালের 18 সালের নির্বাচনের কথা টেনে আনলেন। এই সবগুলো কথাগুলো বিএনপি অভিযোগ করে, বিএনপির কথার সাথে এবং কথাগুলো মিলে গেল। এবং তিনি ওই একজন শিক্ষক হিসেবে ওনার বিশ্লেষণটা দরকার ছিল, গণতান্ত্রিক চর্চা, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, হ্যাঁ নির্বাচনের ভালো মন্দ, সেগুলো বলার বিষয়টা ছিল। সেই জায়গাটা থেকে আমি যেটা পরিষ্কারভাবে বলবো যে একটি রাজনৈতিক দল যদি গণতান্ত্রিক দল হয়, সেই গণতান্ত্রিক দলের প্রধান বিষয় হবে গণতান্ত্রিক চর্চা করার জন্য সকল রকমের প্রস্তুতি নেওয়া। সেই প্রস্তুতির জায়গাটাকে বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন তো দূরের কথা, জাতীয় নির্বাচনেই তারা বিরোধিতা করলো। ভোট না দিতে যাওয়ার কথা যেটা বলছে, সেইটার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করে দেখছেন যে উদ্দেশ্যটা কি আসলে। আমার এই প্রশ্নটা উদ্দেশ্য, যদি ভোট না হয় দেশে, যদি গণতান্ত্রিক চর্চা না হয়, যদি নির্বাচন না হয়, তাহলে সংবিধান স্থগিত হয়ে যাবে, গণতন্ত্র চর্চা রুদ্ধ হয়ে যাবে। তাহলে কারা তখন আসবে? তখন তো রাজনৈতিক দলগুলো তো অসহায় হয়ে পড়বে। এই জায়গাগুলো থেকে একটা আমার কাছে মনে হয় যে এই দেশে গণতান্ত্রিক চর্চাকে সমুন্নত রাখতে, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে নির্বাচনের কোনো বিকল্প নেই, ভোটের কোনো বিকল্প নেই। সেই জায়গাটায় ভোট না দিতে নিরুৎসাহিত করাটা এটা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়। আর উনি যে বক্তব্যটা রাখলেন, এই বক্তব্যগুলো সম্পূর্ণই বিএনপি বলে, বিএনপির কথা। ছোট্ট একটা বিরতি নিয়ে এসে আবার অন্য কথা বলি। ধন্যবাদ। জি জি ডক্টর কামরুল হাসান, আপনি। আমি 30 সেকেন্ড একটা কথা বলতে চাই। আমি বলছি যে এই কাজটি বিএনপিও করেছে, এভাবে বক্তব্য দিয়েছে বিএনপির বুদ্ধিজীবীরা, আমার সহ আলোচক যেটা বলছেন এটা বলেছে, কিন্তু আওয়ামী লীগ না শুনে ভালোই করেছে। প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগ কিন্তু নির্বাচিত হয়েছে এবং বিএনপি বহুবার 15 ফেব্রুয়ারির নির্বাচন বলেছে যে সাংবিধানিক যে ধারাবাহিকতা সেটা রক্ষা করা দরকার। আওয়ামী লীগ বারবার বলেছে, আজীবন মাননীয় প্রধানমন্ত্রী বলেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করবে। আমাদের বুদ্ধিজীবীদের জন্য এই বিতর্ক তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে। এই 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে কি হয়েছে আমরা দেশের মানুষ জানি। আমরা মানে এখন খুবই সময় সংক্ষিপ্ত, এটা নিয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছি না। আমরা বলছি যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয় সরকার প্রয়োজন, আমাদের কোনো দলই উপযুক্ত হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর কামরুল হাসান আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আমরা এই পর্বে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি কোনোভাবেই কাটছে না ডলার সংকট। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে জুমে যুক্ত আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ অর্থনীতিবিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, সরাসরি প্রশ্নে চলে যাচ্ছে আপনার কাছে। আসলে ডলার সংকট কোনোভাবেই কাটছে না, সামনের দিনগুলোর জন্য কি অপেক্ষা করছে বাংলাদেশের মানুষের জন্য, ব্যবসায়ীদের জন্য? ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়া হলো, কাটছে না সরবরাহ সংকট। কি দেখছেন আপনি ডলারের ভবিষ্যৎ, যার উপর নির্ভর করছে দেশের অর্থনীতি, দেশের ব্যবসা বাণিজ্য সবকিছু? ধন্যবাদ আপনাকে। ডলারের যে সংকট, এটা পার্ট অফ দি আপনার ট্রেড এবং ইনভেস্টমেন্ট, যেটা আমাদের যদি এক্সপোর্ট
না বাড়ে, আর ইম্পোর্ট এবং এক্সপোর্টের মধ্যে যে ব্যবধান, এটাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিট। এবং এই ডেফিসিটটা আমরা বাংলাদেশের জন্মের পর থেকে এই পর্যন্ত এখনো আমরা এটা কাটিয়ে উঠতে পারি না। এটা অনেক দেশেই, পৃথিবীর অনেক দেশ কিন্তু কেটে সবসময় কেটে উঠতে পারে না। কারণ হলো এটা একটা অর্থনীতির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় ইম্পোর্ট এবং এক্সপোর্টের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা বলা হয় ট্রেড ডেফিসিট, ঘাটতি, বাণিজ্য ঘাটতি। এই বাণিজ্যের ঘাটতি যত বাড়ে তখন ডলারের উপরে, ফরেন কারেন্সির উপরে প্রেশার পড়ে। এবং যেহেতু ডলার রিজার্ভ কারেন্সি এবং ডমিনেন্ট কারেন্সি, এবং ডলারটা আপনার উপরে নির্ভরশীল, ইম্পোর্ট এবং এক্সপোর্টের বেশিরভাগ অংশই ডলারের মাধ্যমে আমাদের এলসি এবং ইম্পোর্ট হয়ে থাকে। এলসি খোলা এবং ইম্পোর্ট এলসি এবং এক্সপোর্ট এলসি খোলা হয়ে থাকে। তো সেই কারণে আপনার এটা কোনোদিন আপনি যে বার হতে পারবেন না। তবে এটার একটা লিমিট থাকতে হবে। সেই লিমিটটা নির্ধারণ করার জন্য যে মুদ্রানীতির যে কতগুলো পদ্ধতি, যে পেগিং পদ্ধতি বলে, সেটাই পেগিংটা হলো, আমি যত উন্নয়নশীল দেশ হিসেবে আমরা যে ব্যাংকের আপনার ইম্পোর্ট এবং এক্সপোর্টের মধ্যে যে ডিফারেন্স, বাণিজ্য ঘাটতি, সেই ঘাটতিটা কোনো কোনো সময় কমে, কোনো সময় বাড়ে। একবারে এলিমিনেট কোনোদিন হয় না, হচ্ছে না। এটা গত 53 বছরের ইতিহাসে আমাদের নাই। এবং কিছু কিছু দেশ আছে তারা বাণিজ্যে সারপ্লাস থাকে, সেই সমস্ত দেশের এই প্রবলেমটা হয় না। কিন্তু একটা ডেভেলপিং কান্ট্রি যখন উঠতে থাকে আপনার, সেটা এই শর্টকামিংসটা ডেভেলপিং কান্ট্রিগুলো, উন্নয়নশীল দেশগুলোর থাকে। আমাদের আমদানি বেশি করতে হয়। আমরা এটার জন্য আমাদের যেটা দরকার হলো, আমাদের রেমিটেন্স, বিদেশ থেকে যে রেমিটেন্স আছে, এটা আমাদেরকে বাড়াতে হবে, আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে। অপরদিকে ইম্পোর্টের যে সাবস্টিটিউট, সেই সাবস্টিটিউটটাকে আমাকে বাড়াতে হবে আভ্যন্তরীণ ভাবে। যেমন আপনার ধরেন আমরা বেশ কিছু আমদানি করি, খাদ্য জাতীয় জিনিস যেগুলো আমদানি করি, এগুলো আমাদের এখানে উৎপাদন করা সম্ভব এবং এটা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করাও সম্ভব। সেটা আমরা এখনো ওইভাবে করতে পারতেছি না, যে কারণে আমাদের যে এবং ক্যাপিটাল মেশিনারিটা আমাদের পুরোটা আমদানি করতে হয়। এই ক্যাপিটাল মেশিনারি কিন্তু আমরা উৎপাদন করতে পারি না নিজস্ব প্রক্রিয়া। সেইটাও অনেক সময় আপনার জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে, এগুলো ইনভেস্টমেন্টের মাধ্যমে এটা আসা উচিত। ফরেন কারেন্সি ইনফ্লোর মধ্যে এক্সপোর্ট বাড়াতে হবে, রেমিটেন্স বাড়াতে হবে, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ। বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আরো বেশি সময় নিয়ে আলোচনা করলে আরো কিছু জানতে পারতাম আপনার কাছে, কিন্তু আমাদের সময় স্বল্পতার জন্য পারছি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য আমাদের সঙ্গে। ফিরছি স্টুডিওতে ডক্টর সাদিকুল আরিফিন। উনি একটা কথা বলে, বাণিজ্য ঘাটতি, এই বাণিজ্য ঘাটতি উন্নয়নশীল দেশের জন্য মেটানো আসলে কতটা সহজ হবে? উনি তো অর্থনীতিবিদ এবং উনি তাত্ত্বিক কথা বলেছেন, এবং বাস্তব যে কথাটা বলেছেন যে বাণিজ্য ঘাটতি, বাণিজ্যিক ব্যবধান আছে, একটা আমদানি রপ্তানির মধ্যে একটা ব্যবধানের কথা উনি বলেছেন। হ্যাঁ, এই ব্যবধানটা কিন্তু আগেও ছিল। উনি রেমিটির কথা বলেছেন, রেমিটেন্স বাড়ানো। রেমিটেন্স বাড়াতে হলে আমাদের ফরেন যে লেবার ফোর্স বা ফরেন যে এমপ্লয় যেগুলাকে আরও বেশি করে করতে হবে সেটার কথা উনি বলছেন, যে রপ্তানির বাড়ানোর কথা। এগুলো সব তাত্ত্বিক কথাবার্তা। বাস্তব যেটা, যে বড় একটা বাণিজ্য ঘাটতি আছে তবে আমদানি এবং রপ্তানির মধ্যে, কিন্তু এই বাণিজ্য ঘাটতি তো আগেও ছিল। এই কথাগুলো উনি যথার্থই বলেছেন তাত্ত্বিকভাবে বা বাস্তবের কিছু ঘটনা নাই, কিন্তু এর বাইরেও কিছু কথাবার্তা আছে। এই যে ডলার দাম ওপেন মার্কেটে ছেড়ে দিলেন, তারপরেও ডলার সরবরাহ সহজ হচ্ছে না, এর পিছনে কিছু হিডেন কিছু বিষয় আছে, যে সেই হিডেন বিষয়গুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য ভালো কিছু উদ্যোগ নেওয়া দরকার। যেমন ডলার যদি কেউ আগামী আরও বাড়ানোর জন্য রিজার্ভ করে ফেলে, ব্যক্তিগতভাবে রিজার্ভ করে ফেলে, সেই জায়গাগুলো থেকে কী করা যায়? বিভিন্ন এই কমপ্লেনগুলো কিন্তু কিছু কিছু ব্যাংকের উপরেও পড়েছে, যে ডলার তারা বিভিন্নভাবে রিজার্ভ করে ফেলে,
দাম বাড়িয়েছে, ব্যক্তিগতভাবে অনেকে রিজার্ভ ডলার করেছে, কি বলা যায় যে সংগ্রহ করে জমা করে রেখেছে। তো এই জায়গাগুলোকে আমার মনে হয় যে এই সাধারণ এইগুলোর রপ্তানি বাড়ানো, এমএটিএস বাড়ানো বা বাণিজ্য ঘাটতি কমানো, এইগুলোর বাইরেও একটা অলিখিত যে বিষয়গুলো আছে সেইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যথাযথ পদক্ষেপটা খুব জরুরি এখন। কারণ এই ডলারের দাম যখন ওপেন করে দিয়েছে, একটা কুচক্রী মহল সেই সুযোগটা নিবে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ছোট বিরতি নিয়ে আসি। আপনাকে ধন্যবাদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের আরেকটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আমরা এই পর্বে আলোচনা করব ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের মধ্যস্থতার উপরেই ভরসা পুতিনের, এই বিষয়টি আমাদের আলোচনায় রাখছি। এই কারণে আমরা জানি যে সম্প্রতি রাশিয়া থেকে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তির বার্তা নিয়ে বেইজিং থেকে বিদায় নিলেন পুতিন। আমরা একটি নিউজ আজকে আমাদের অন এয়ার হয়েছে। আমরা এখন এই সংবাদটি আগে একটু দেখব, আমাদের আজকে যে রিপোর্টটি গিয়েছে, তারপর আলোচনায় যাব। পুতিনের চীন সফর ঘিরে আলোচনার কেন্দ্রে ছিল ইউক্রেন সংকট। এবার যুদ্ধ বন্ধে খোলামেলা আলোচনা করলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। রাজনৈতিকভাবে যুদ্ধের সমাধান খোঁজার বিষয়ে একমত হন উভয় নেতা। তবে পশ্চিমাদের মধ্যস্থতা মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুতিন। মধ্যস্থকারী হিসেবে যদি চীন উদ্যোগ নেয়, সেটিকে স্বাগত জানিয়েছেন তিনি। আমরা সবসময় আলোচনার জন্য প্রস্তুত। এর আগেও শান্তি চুক্তির নামে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। কিয়েভ থেকে রুশ সেনারা পিছু হটলে আলোচনার কথা বলা হয়েছিল। আমরা পিছু হটি, কিন্তু তারা আলোচনা না করে পাল্টা হামলা চালায়। কাকে কতটুকু বিশ্বাস করা যাবে? তবে বিশ্লেষকরা বলছেন, দুই নেতার এই সফর মূলত ভালো চোখে দেখছে না ওয়াশিংটন। সেই সাথে পশ্চিমাদের চাপে রাখতেও একটা বার্তাও দিতে চায় তারা। দুই নেতার যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে অঙ্গীকার করা হয়েছে জ্বালানি, মহাকাশ এবং সামরিক বাহিনীর মতো গুরুত্বপূর্ণ খাতে আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে তারা। তবে পুতিন আর শির সম্পর্ক নিয়ে ঠাট্টা করে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার বিষয় এড়িয়ে গেছে হোয়াইট হাউস। কাঁধে কাঁধ মিলিয়ে সুউচ্চ প্রাচীর ঘেরা বেজিং এর পার্কে হেঁটেছেন শি জিনপিং আর পুতিন। চায়ের কাপে চুমুক আর চাঁদের আলোয় গা ভাসিয়েছেন দুই নেতা। এ সফরে যেসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে তারই চূড়ান্ত প্রকাশ ছিল এই সৌহার্দ্য প্রদর্শন। আর বিশ্লেষকরা বলছেন, বিদায় বেলায় বন্ধুর সাথে ইচ্ছাকৃত বিরল ভঙ্গির আলিঙ্গনের উদ্দেশ্য পশ্চিমা বিশ্বকে দেখানো আগের চেয়ে শি জিনপিং আর পুতিন আরো ঘনিষ্ঠ। মাসুদ রানা, নিউজ 24। অধ্যাপক ডক্টর সাদিকুল আরিফিন শুনছিলেন আমাদের যে প্রতিবেদনটি ছিল। আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যে শান্তির বার্তা নিয়ে বেইজিং থেকে বিদায় নিলেন পুতিন এবং সাফ জানিয়ে দিলেন যে পশ্চিমাদের মধ্যস্থতা মানবেন না। কি হচ্ছে আসলে বৈশ্বিক এই রাজনৈতিক এই বিষয়গুলো সামনের দিনগুলোতে? কারণ পশ্চিমাদের মধ্যস্থতা মানবেন না, এটা বলা যত সহজ, আসলে এটা কতটা সহজ হবে কার্যকরিতা? দেখুন, এইটা একটা পজিটিভ দিক যে পুতিন এবং চীনের মধ্যে একটা সম্পর্ক ডেভেলপ করছে, যেটি চীন সঙ্গত কারণেই পৃথিবীর বৃহত্তর শক্তির একটি, এবং চীনের অর্থনৈতিক শক্তিও কিন্তু ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। সেই জায়গাটা থেকে এই দুইটা শক্তি যদি এক হয়ে একটা অবস্থান নেয়, সেটা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগেরও কারণ হবে, যুক্তরাষ্ট্রের জন্য চাপেরও কারণ হবে। কিন্তু যেটা মূলত সেটা হলো বিশ্বাসযোগ্যতার জায়গা। তো ওইটাই জায়গাটাই কথা, যে যুক্তরাষ্ট্র কতটা বিশ্বাস করে, বিশ্বাসযোগ্যতার এটা কি। যেমন যুক্তরাষ্ট্র যে আপনার প্রতিবেদনেই আছে যে হালকাভাবে বিবৃতি দিয়েছে, কিন্তু যত হাস্যকরই বিবৃতি দিক, যুক্তরাষ্ট্রকে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে এখন যে চীন রাশিয়ার একটা সম্পর্ক ডেভেলপ করছে, একটা সম্পর্ক জায়গায় যাচ্ছে। কিন্তু বিষয় যেটা দাঁড়াচ্ছে, সারা পৃথিবীব্যাপী এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে যে নেতিবাচক প্রভাব পড়ছে, সেই প্রভাবের দায় তো ওই পশ্চিমা বিশ্ব এড়াতে পারবে না, যে রাশিয়াও এড়াতে পারবে না, আর নেতিবাচক প্রভাবের ভাগিদার হচ্ছে অন্য সকল দেশ বা সকল অঞ্চল। এই জায়গাগুলোকে সামনে রেখে একটা যদি ভালো সমাধান করা যায়, সেই জায়গাটায় যদি চীন রাশিয়ার উদ্যোগকে
পশ্চিমা বিশ্বর কিছু কিছু দেশ তো আছে, তারা কত স্বাগত জানাতেও পারে। যুক্তরাষ্ট্র হয়তো তাদের রাজনৈতিক কারণে তারা সেভাবে দেখতে নাও পারে, কিন্তু চাপে রাখার ক্ষেত্রে, আন্তর্জাতিক ভাবে বিশ্বকে দেখানোর ক্ষেত্রে চীন রাশিয়ার এই উদ্যোগটা কিন্তু খুব একটা গুরুত্বহীন নয়, এটাকে গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত। হ্যাঁ, এই শর্ত দিয়ে কোনো হয় না, সমাধান হতে পারে না। যেমন পশ্চিমা বিশ্বের মধ্যস্থতা মেনে নেবে না, তাহলে যদি চীনের মধ্যস্থতাও মেনে নেয় তাহলে কাদের মধ্যস্থতা মেনে নেবে? তো চীনও যদি নিজে সেই একটা উদ্যোগ দিয়ে বলে ঠিক আছে আমরা মধ্যস্থতায় থাকলাম না, এমন তোমরা বলো কাদের মধ্যস্থতা মেনে নিবা, সেই জায়গাটায় কি যাবে? এই প্রথমে এই জন্য বলেছিলাম যে এটা হলো বিশ্বাসযোগ্যতার জায়গাটা কি, যুক্তরাষ্ট্র কতটা বিশ্বাস করছে, কতটা আস্থায় রাখতে পারছে চীনকে। রাশিয়া চীনের এই সম্পর্কটার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নতুন করে ভাববে, যতই হাস্যকর বলুক, যতই কিছু বলুক, এটা কিন্তু তাদেরকে দ্বিতীয়বার রাজনৈতিকভাবে ভাবতেই হবে। কারণ কোনোভাবেই চীনকে এখন আর অগ্রগতিহীন বলতে পারছে না, কারণ সারা বিশ্বে চীন একটা শক্তি, রাশিয়া একটি শক্তি, যুক্তরাষ্ট্র যেমন শক্তি, পশ্চিমা বিশ্বের ইউরোপীয় অংশগুলো যেমন শক্তি, এরকম তো কেউ কোনো অংশে কম যাচ্ছে না এখন। এটার কোনো প্রভাব পড়বে রাশিয়া এটা প্রভাব পড়বে, এটার প্রভাব পড়বে, মনোসামাজিক একটা প্রভাব পড়বে। এবং রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্র তাদের নতুনভাবে তাদের চিন্তা করতে হবে, ইউরোপিয়ান দেশগুলো চিন্তা করবে, মিডল ইস্টের যে দেশগুলো আছে যেগুলো সারা পৃথিবীর বহু জায়গায় চীনের একটা বড় অর্থনৈতিক সম্প্রসারিত হয়েছে, অর্থনৈতিক বাজার প্রভাবিত হয়েছে। তো চীনের তো সেই জায়গাটা কিছু কিছু নিয়ন্ত্রণ হচ্ছে, তো সেই জায়গাটা থেকে তো একটা প্রভাব তো আছে যে রাশিয়া চীন এক হচ্ছে বা রাশিয়া চীনের একটা ইস্যুতে এক হচ্ছে। সেখানে কি পশ্চিমা বিশ্বের ইউরোপের দেশগুলো যারা যুক্তরাষ্ট্রের সাথে বা যুক্তরাষ্ট্রের যে তারা দ্বিতীয়বার করে ভাববে না? তাদেরকে ভাবতে হবে, কিন্তু ভাবলেও বিশ্বাসের জায়গাটা না থাকলে, আস্থার জায়গাটা না থাকলে এর কোনো সমাধান হবে না। তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বেইজিং এর আগে কেন পুতিন যায়নি? এখন এতদিন পরে এসে পুতিন এটা কেন? যদি যুদ্ধ বন্ধই চেত, আমার কাছে মনে হচ্ছে যে যুদ্ধ যত বেশি দীর্ঘায়িত হবে তত রাশিয়ার ক্ষতি হবে, আর ইউক্রেনের ক্ষতি যাওয়ার তো হয়েই গেছে। ইউক্রেন এখন যুক্তরাষ্ট্রের সাহায্যের উপরে চলতেছে বা ইউরোপের সাহায্যের উপরে চলছে, কিন্তু রাশিয়ার যেটা হচ্ছে, রাশিয়ার দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক ক্ষতি হয়ে যাচ্ছে। পুতিন সেটা এখন হয়তো রিয়েলাইজ করছে, না হলে তাদের তো চীনে যাওয়ার একটা বিষয়, ওইটা যেমন রিয়েলাইজ করছে, আরেকটা হলো তার পাশে আরো শক্তিশালী কিছু দেশকে তো তারা চাচ্ছে, সেটার জন্য হয়তো সে গেছে যে তার পাশে চীন যদি তার পাশে থাকে তাহলে তো আন্তর্জাতিকভাবে তার প্রভাবটা তো আরো বেশি দেখাতে পারবে সে। তো তার পাশে পাওয়ার জন্য একটা, আরেকটা হলো দীর্ঘমেয়াদী যুদ্ধ যত হবে তত রাশিয়ার সবচেয়ে বেশি ক্ষতি হবে, আর ইউক্রেনের যে ক্ষতি হওয়া সেটা আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতা করবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাদিকুল আরেফিন আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ CSRM জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন।